কিছু বলা লাগে। 1990 বললে তখনও কিছু বলা লাগে। 2024 5ই আগস্ট বললে বা 24শে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের কথা বললে বাকি আমরা কি বাক্য দিলাম সেটা আর কোনো বিষয় প্রাসঙ্গিক থাকে না। আমার পূর্ববর্তী বক্তা বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক, তার বক্তব্য আমি শুনছিলাম, আগের বক্তব্য তো আমার শোনার সৌভাগ্য হয়নি। তাতে কয়েকটি বাক্য এবং শব্দ আমার মনোযোগ আকর্ষণ করেছে। একটা হলো মব জাস্টিস। মব কোনোদিন জাস্টিস হতে পারে, মব কালচার হতে পারে, অপকালচার হতে পারে। তো এটা ব্যবহার হতে হতে অনেকেই মব জাস্টিস বলে থাকেন, উনিও হয়তো ওই ধারাবাহিকতায় বলেছেন। মবের নামে যে ইনজাস্টিস হয়েছে সেটা বলেন, মবের নামে যে অপকালচার সৃষ্টি হয়েছে তা বলেন। এবং সেটা কখন দেখেছি আমরা? দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময়। এই মব কালচারটা সৃষ্টি হওয়ার কারণ ছিল যেহেতু তখন আইনের শাসন কার্যকরভাবে তেমন কোনো প্রয়োগ করা যাচ্ছিল না। আর ওনার কথার সূত্র ধরেই বলি যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আইনের শাসন প্রতিষ্ঠাতে প্রশাসন, শাসন বিভাগ সহযোগিতা করতে পারে, পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে, কিন্তু সেই আইন প্রণয়ন এবং প্রশাসনের সহযোগিতা ইত্যাদির ফলে আইনের শাসনটা বাস্তবায়ন হবে কিন্তু জুডিশিয়ারির হাত ধরে। তো জুডিশিয়ারির বিরুদ্ধে আমরা তেমন কিছু বলতে চাই না, এখন সমালোচনা করতে চাই না, কারণ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্পূর্ণভাবে গেলে তখন আমরা তাদেরকে দায়ী করতে পারব। এখনো পর্যন্ত যে বক্তব্যতা মাঠে আছে তাহলে যে বিচার বিভাগ স্বাধীন কিনা, আমি বলবো বিচার বিভাগ শুধু স্বাধীন নয়, প্রায় সার্বভৌমের কাছাকাছি। যার জন্য এখন লোয়ার জুডিশিয়ারি এবং আপার জুডিশিয়ারিতে যারা অনেকেই বসে আছে, যাদের কারণে ইনজাস্টিস হচ্ছে সমাজে, যারা রাজনৈতিক বিবেচনায় এবং শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে উচ্চ আদালতে বসে আছেন, তাদের অনেকেই এমন ভূমিকা পালন করছেন জাতি সমাজের অস্থিরতাটা এখনো বিদ্যমান এবং লোয়ার কোর্টের অবস্থাও তাই। যদি আমি বলি যে যারা জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের বিভিন্ন স্তরে এদেশের নিরীহ ছাত্র জনতার উপরে নির্যাতনের জন্য দায়ী ছিল, সহযোগী ছিল এবং বিভিন্নভাবে তাদের কর্মকাণ্ড তাদেরকে সহযোগিতা করেছে, যারা রাতের ভোটের নির্বাচনে, রাতের ভোটের তথাকথিত প্রহসনের নির্বাচনে সহযোগিতা করেছে, তাদের মধ্যে কি জুডিশিয়ারি ছিল না? লোয়ার জুডিশিয়ারি অন্তর্ভুক্ত ছিল না? তারা কি দেশের পলিটিশিয়ানদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য রাতে আদালত বসিয়ে সাজা প্রদান করেনি? তারা কি ছাত্র গণ অভ্যুত্থানের এই নির্যাতনের মধ্যে, সিস্টেমেটিক নির্যাতনের মধ্যে তারা কি সহযোগী ছিল না? তাই না আইনের শাসন বাস্তবায়নের জন্য একটা সমন্বিত পদক্ষেপ দরকার। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের কাঠামোগত গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছি। 31 দফাতে আমাদের প্রথম দফাই ছিল যে আমরা রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার চাই এবং রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক মেরামতের মধ্য দিয়ে আমরা এই দেশে একটি জনপ্রত্যাশিত শাসন ব্যবস্থা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করব, যার উদ্দেশ্যে আমরা 31 দফা প্রথমেই লিখেছি আমরা সাংবিধানিক সংস্কার কমিশন করব এবং অন্যান্য বিষয়ে, সকল বিষয়ে আমরা সংস্কার কমিশন করে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজন মতো সাংবিধানিক সংশোধন এবং আইনি সংস্কার সাধন করব। আইনি সংস্কার সাধন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রায় 133টি অধ্যাদেশ জারি করা হয়। আরও অনেক অধ্যাদেশ জারি করার প্রয়োজন ছিল, তারা হয়তো সময় পায়নি। সেই অধ্যাদেশগুলোর মধ্যে অল্প কিছু সংখ্যক অধ্যাদেশ বাদে বাকি সবগুলো আমরা আইনে পরিণত করেছি এবং সেই আইনগুলোর মধ্যেও আরো সংশোধন দরকার, ভবিষ্যতে দরকার হবে, সেটা করা হবে। কথা হচ্ছে এই আইনি সংস্কারগুলোর জন্য অধ্যাদেশ এবং আইন প্রণয়নই যথেষ্ট, বাট রাষ্ট্রের সংস্কারের জন্য, রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য সাংবিধানিক সংশোধনের প্রয়োজন। এখন যারা বিভিন্ন
জেলা পর্যায়ে বক্তৃতা বিবৃতি দেখছি বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য নেতা যারা তাদের কর্মসূচি হিসাবে এই জুলাই আগস্ট মাসে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে বক্তব্য দিচ্ছি। তার মধ্যে কিছু কিছু বক্তব্য আমাদের জবাব দেওয়া প্রয়োজন। যেমন এই সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে বিভিন্ন প্রসঙ্গে যারা বলছে, কেন বলছে? গণরায় যদি বাস্তবায়িত না হয় তাহলে এই সরকারকে বিদায় করা হবে, এই সরকার চাতুরি করছে, জনগণের সাথে চালাকি করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে। আমি তার প্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। এই সাংবিধানিক সংশোধনী ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় কি রাষ্ট্র কাঠামো সংস্কার করা সম্ভব? জবাব হচ্ছে না। সংবিধান সংশোধনী কমিটিতে বিরোধী দল আসতে চায়নি, তারা ওয়াক আউট করেছে। আমরা বলেছিলাম আপনাদের যা যা বক্তব্য আছে, যা যা সংশোধনী আপনাদের মতামত আছে এখানে এসে দেবে, আমরা সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর সেটা আমরা গ্রহণ করব এবং আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে যদি একটা সংশোধনী গ্রহণ করা যায় সেটা দিয়ে আমরা বহু বছর এই রাষ্ট্রকে এগিয়ে দিতে পারবো। তারপর হয়তো আবার সংশোধনের প্রয়োজন হবে, কারণ পৃথিবীর ইতিহাসে সর্বকাল কোনো নীতি প্রণয়ন করা একটি মাত্র পার্লামেন্টের কাজ নয়। পার্লামেন্ট আরো হবে, সামনের দিনে আরো পার্লামেন্ট হবে, 5 বছর পরে আবার পার্লামেন্ট হবে। সে সমস্ত পার্লামেন্টের ভবিষ্যৎ কার্যপ্রণালী বা চাহিদা এখনই নির্ধারণ করে দেওয়া যায় না। ফিউচার পার্লামেন্টারিয়ানদের রাইট কখনো অতীতের কোনো পার্লামেন্ট নির্ধারণ করে দিতে পারে না, যেটা প্রেসিডেন্ট শেখ হাসিনার সময়ে সংবিধানের সাথে খ এবং খ দ্বারা যুক্ত করে তিনি বলেছিলেন যে সংবিধানের প্রায় 1/3 পরিবর্তনীয় থাকবে, সেটা অসাংবিধানিক এবং সেটা হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে। আরো অনেক ধারা তারা করেছে, যেমন গণভোটের বিধান বাতিল করেছিল। তা এখন আমি কয়দিন আগে দেখলাম একজন বিরোধী দলীয় নেতা, উনি আইনজীবীও, নাম নেব না, তিনি বলেছেন আদালতের রায়ের মাধ্যমে গণভোট ফিরে এসছে। কিন্তু এই গণভোট হচ্ছে সেই গণভোট যেটা ফিরে এসছে, সেটা হাইকোর্টের রায়ের মধ্যে ছিল, অ্যাপিলেট ডিভিশন সেটা আবার কনফার্ম করেছে। সেটা হচ্ছে আর্টিকেল 142 গণভোট। সেটা কি? সেটা হচ্ছে যখন সংবিধান সংশোধন হবে, সেই সংশোধনীতে যদি প্রস্তাবনা আর্টিকেল 8, 48, 56 এবং 142 এগুলোতে কোনো পরিবর্তন আসবে, তখন রাষ্ট্রপতিকে একটা গণভোট আহ্বান করতে হবে, যেহেতু সেটা অনেকটা মৌলিক পরিবর্তনের মতো, যে ধারাগুলো পরিবর্তন হলে জনগণের কাছে আবার সেটা সেই গণভোট। আমরা যদি ভবিষ্যতে সাংবিধানিক সংশোধনী নেই, সেইখানে এই আর্টিকেলগুলো যদি আসে পরিবর্তন, তখন আমাদেরকে 142 অনুসারে আরেকটা রেফারেন্ডাম করতে হবে, গণভোট করতে হবে। সেটা হচ্ছে সেই গণভোট। তারা এখন যে গণভোটের কথা বলছে সেটা গত গণভোট, কিছুদিন আগে যে গণভোটটা পার্লামেন্ট নির্বাচনের সাথে একসাথে হয়েছে, সেই গণভোট। সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়, সেই গণভোট হয়েছে একটা আদেশের ভিত্তিতে। সেই আদেশটা বৈধ নয়, সেই আদেশটা করেছে রাষ্ট্রপতি, যার কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশটা হয়েছে কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, যেটার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি ঐক্যমত্য কমিশনে। হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যখন আইনি ভিত্তির দাবি উঠলো, তখন আমি প্রস্তাব করেছিলাম ঐক্যমত্য কমিশনে, ঠিক আছে আমরা জনগণের কাছে যাই, আমরা যে জুলাই জাতীয় সনদ তখন স্বাক্ষর হয়নি, যদি স্বাক্ষর করি, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে সার্বভৌম জনগণ আছে কি নাই সেই প্রশ্নে আমরা একটা গণভোট দেই এবং সেটা আইনি বৈধতা পাবে। যদিও সেটা তখন আইন নয়, আইনি বৈধতা পাবে গণভোটের পরে, সেটা ভিত্তি রচনা হবে। তা আমরা সেই গণভোটের কথা বলছি, কিন্তু সেই গণভোটটা দেওয়ার জন্য একটা অধ্যাদেশ জারি করতে হলো। গণভোট অধ্যাদেশ, ঠিক আছে গণভোট হবে, কিন্তু কিসের উপরে হবে সেইটা একটা ছল চাতুরের মধ্য দিয়ে তারা একটা অবৈধ আদেশ প্রণয়ন করে নিল, যে এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা মাত্র জবাব দিতে হবে হ্যাঁ অথবা না। 4টা প্রশ্নের মধ্যে আলাদাভাবে হ্যাঁ অথবা না দিয়ে কোনো বিধান রাখা হলো। সেই গণভোটের আদেশটা কেন জারি করতে হলো? যে আদেশের মধ্যে বলা হলো জুলাই জাতীয় সনদ 2 দিন প্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, সম্ভবত 13 নভেম্বর 2025 সে আদেশটা দেওয়া। কিন্তু এইরকম কোনো আদেশ জারি করতে পারেন না,
আমরা সমঝদার ভিত্তিতে গণভোটের অধ্যাদেশ জারি করার পরে গণভোট হতো, এবং গণভোটটা যখন দেয়া হবে, গণভোটের প্রশ্নটা কি হতো সেটা আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছে যে জুলাই জাতীয় সনদের ওপরে জনগণ হ্যাঁ অথবা না বল, এই জুলাই জাতীয় সনদ যেটা প্রণীত হয়েছে, সমঝোতা হয়েছে, ঐতিহাসিকভাবে সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে, সেটার পক্ষে জনগণ আছে কিনা। এখন জুলাই জাতীয় সনদে তো অনেকগুলো দফা আছে, সমস্ত দফাগুলো তো জনগণ পত্রিকার মাধ্যমে পড়েছে, ওয়েবসাইটের মধ্যে পড়েছে, তারা জানে। এখন ৮০-৮৪টা প্রশ্নের জন্য হ্যাঁ অথবা না বলার দরকার নাই। যে রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে, তার পক্ষে জনগণ আছে কিনা, একটা মাত্র হতো। তার মধ্যে সাংবিধানিক সংস্কারের বিষয় ছিল, আইনি সংস্কারের বিষয় ছিল, এবং অন্যান্য বিধি বিধান যেগুলো পরিবর্তন করতে হবে সেটা বিষয় ছিল। আমরা এটাও সমঝোতা উপনীত হয়েছিলাম যে সংবিধান সংশোধনের প্রশ্নটা বাদে, অংশটা বাদে, বাকি যে অংশটা আছে সেটা ইন্টারিম গভর্নমেন্ট তখনই বাস্তবায়ন করতে পারে, করেছে অনেকগুলো অধ্যাদেশ জারির মধ্য দিয়ে। পরের পার্লামেন্টে সেই অধ্যাদেশগুলো আইনে পরিণত করার একটা বিষয় থাকবে, সেটা ভবিষ্যৎ পার্লামেন্ট দেখবে, তারা আইনে পরিণত করবে। আমরা অনেকগুলো আইনে পরিণত করেছি, কয়েকটা বিল অধ্যাদেশ আমরা আইনে পরিণত করতে পারিনি, যেগুলো আরো স্টাডির দরকার আছে এবং এখনো আমরা করছি, সেগুলো আমরা পরে পার্লামেন্টে নিয়ে আসবো। যেহেতু অধ্যাদেশগুলো 30 দিনের ভিতরে, পার্লামেন্ট বসার 30 দিনের ভিতরে পাশ করার বিষয় ছিল, সেগুলো তখন সবগুলো করা যায়নি। কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল যে এটা আমরা আরো আলাপ আলোচনা করবো, স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করে সেই বিষয়গুলো আরো সমৃদ্ধ আইনে পরিণত করব। কেন আমরা এই জন্যই এগুলো বললাম, কিছু কিছু অধ্যাদেশ দেখেছি যে কিছু কিছু ব্যক্তির শুধু কর্মসংস্থানের জন্য কমিশন করা হয়েছে, যে তাদেরকে এখানে বসানো হবে, সেজন্য একটা কমিশন করা হলো। আমি অধ্যাদেশগুলোর নাম নিচ্ছি না। পরে দেখা গেল শুধুমাত্র কমিশন, কোনো কর্ম নাই। আমি গুম হয়ে গেলাম, আমাকে গুম করা হলো, আমার পরিবার কার কাছে যাবে মামলা করতে, প্রতিকার পেতে? সেগুলো স্পেসিফিক কোনো বলা নাই। এখন আইসিটি কোর্টে গুমের বিরুদ্ধে মামলা করা যায়। যারা ভিকটিম, বছর সাহেব ঘুমাচ্ছে, যারা ভিকটিম না ঘুম আমারও পায়, যারা ভিকটিম তারা তো প্রতিকারের জন্য কোর্টে যেতে হবে। আমি কমিশনে গেলাম, শুনানি দিলাম, তদন্ত হলো, সবকিছু হলো, কমিশন আমার পক্ষে মামলা করবে, কোথায় করবে, মানবাধিকার কমিশন করবে কিনা, কোর্টে করবে কিনা, 1-1.5 বছর বিলম্বিত হলো, তাহলে ইনজাস্টিস হয়ে যাবে। গুমের বিভিন্ন রকমের ডেফিনিশন বিভিন্ন ভাবে করতে হবে। যেমন একটা হচ্ছে সিস্টেমেটিক ভাবে রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে যাদেরকে গুম করা হলো সেটার বিচার চাই সিটি কোর্টে, সেই আইনটি সেইভাবে সংশোধন করা হয়েছে। কিন্তু কারো গুমের শিকার হয়েছে, ফেরত এসেছে, পেয়েছে, কেউ গুমের হুমকি পেয়েছে, কাউকে গুম করে তাকে অপদস্থ করা হলো, বিভিন্ন রকমের সাজা বিভিন্ন ডেফিনেশন অনুসারে করতে হবে। আইনের ধারা তো একটাতে হয় না। কেউ মার্ডার হলে 302 হয়, অ্যাটেম্পট টু মার্ডার হলে 307 হয়, বা কাপেবল হোমিসাইড হলে অন্য সেকশন হয়, বিভিন্ন ধারার সেকশন হয়, সব তো মার্ডার হয় না। তো সুতরাং গুমের ক্ষেত্রেও বিভিন্ন স্তরের ডেফিনেশন থাকতে হবে, তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমরা এখন আলাপ আলোচনা করে সামনের সেশনে একটা আইন আনার চেষ্টা করছি। এই সেশনের সব আনা সম্ভব হয়নি, সেটা হবে গুম প্রতিরোধ আইন। সেখানে এই সমস্ত বিষয় ডিফাইন থাকবে, কোন কোর্টে বিচার হবে, কোন কোন ধরনের গুমের জন্য কত বছরের সাজা হবে, কোন কোর্টে সেটা এখতিয়ার থাকবে, ইত্যাদি থাকবে। প্রসিডিউরাল ল হিসেবে কোনটা ফলো করবে, ইত্যাদি থাকবে। সেগুলো না করে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু কমিশন করে দেওয়া হলো এবং কিছু কিছু লোককে সেখানে নিয়োগ দেওয়া হলো এবং বলা হলো এগুলো সব পাশ করে দিতে হবে। কেন পাশ করা হবে? জনগণের যদি কোনো উপকারই না হয়, যারা ভিকটিম হয়েছে, গুমের শিকার হয়েছে, তাদের যদি কোনো প্রতিকার পাওয়ার জায়গায় না থাকে, শুধু শুধু আমি কমিশন করে কি করবো? এই বক্তব্যগুলো আমাদের ছিল, সমালোচনা অনেক হয়েছে। বলেছে দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশন এই আইনগুলো যথাযথভাবে যুগোপযোগী করা হবে। হ্যাঁ, করা হবে, সেজন্য তো সময় প্রয়োজন এবং সমস্ত স্টেক হোল্ডারদের সাথে সেটা আলোচনা করতে হবে। স্ট্যান্ডার্ডটা যেন আন্তর্জাতিক মানের হয়, বাট আমাদের দেশের কালচারের সাথে যেন মিল থাকে, সেটা দেখতে হবে। মানবাধিকার কমিশনে এমন কোনো বিধান আমরা সংযুক্ত করতে পারবো না
যে মানবাধিকার কমিশনের সেই সমস্ত বিধান কার্যকর করতে গেলে আমার দেশের ইন্টিগ্রিটি থাকবে না, আমাদের জাতীয় সম্পত্তি থাকবে। সুতরাং সেটা আমাদের দেশের প্রেক্ষিতে এমন কোন বিধান আমরা ওখানে করতে পারবো না যাতে LGBTQ আমাদের সমাজ গ্রহণ করে না। সুতরাং সেটার প্রেক্ষিতে যদি মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে আমরা আইন করতে যাই, তাহলে আমাদের সমাজে বিরূপ প্রতিক্রিয়া হবে। আমাদের ধর্মীয় কালচার, আমাদের সামাজিক কালচার কি বলে তাকেও আমাদের মনোযোগ দিতে হবে। সব কিছু অ্যাডজাস্ট করে আইনটা এমন ভাবে করতে হবে, কমিশন এমন ভাবে করতে হবে, সেই জন্য আমাদের এই ভূমিতে যেন সেটা আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু আইন অনেক করা যাবে, ব্রিটিশ স্ট্যান্ডার্ডের আইন ব্রিটিশে প্রচলিত থাকতে পারে, প্রয়োগ করতে পারে, বাট আমরা তো ব্রিটিশ না, আমরা বাংলাদেশি। আমাদের কালচার আলাদা, আমাদের ধর্মীয় রীতিনীতি আলাদা। আমাদের সোশ্যাল হারমোনি বজায় রাখতে গেলে আমাদের এখানে যাতে আইনগুলো প্রয়োগ করা যায় সেই স্ট্যান্ডার্ডে করতে হবে। কিন্তু আমাদের কিছু ভদ্রলোক, সে তো শুক্র দেশের অনেক বুদ্ধিজীবী, বিদেশ থেকে এসে তাদের সে আইডিয়া মতো এখানে আইন করতে চাইলেন, সেটা আমাদের ভূমির উপযুক্ত কিনা সেটা কেউ চিন্তা করলেন না। আমরা এগুলো সমালোচনা করেছি। সেই জন্য আমরা যেহেতু জনগণ নির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের সাথে কথা বলে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা এই দেশের উপযোগী এবং এই দেশের প্রয়োগযোগ্য, এই দেশের সাথে জাস্ট হয় সেরকম আমরা আইনগুলো প্রণয়ন করব। সে একই কথা ঘুরে ফিরে তার জন্য একটা সাংবিধানিক ভিত্তি চাই। সেই ভিত্তিটা রচনা করার জন্য সাংবিধানিক সংশোধনের জন্য একটা সংসদীয় কমিটি করে দেওয়া হয়েছে। যেভাবে হোক আমাকে উপযুক্ত মনে করেছে, আমি এটা সভাপতি করা হয়েছে আমাকে। কিন্তু আমরা আলাপ করবো আপনাদের সাথে, প্রেস ক্লাবের সাথে, বুদ্ধিজীবীদের সাথে, সাংবাদিকদের সাথে, শিক্ষক সমাজের সাথে, এডিটরদের সাথে, জুডিশিয়ারির সাথে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাথে, সংবিধান বিশেষজ্ঞদের সাথে এবং সামাজিকভাবে আমরা সেমিনার সিম্পোজিয়াম করে আমরা সেই অ্যাডভাইসগুলো গ্রহণ করব। তারপরে আমরা সেই সাংবিধানিক সংশোধনের জন্য একটা সুপারিশ প্রণয়ন করব। তারপরে আসলো এতগুলো সংবিধানের বিষয়, বাকিগুলোর কি হবে আমরা সই করেছি, সেই অনুযায়ী আমরা সেগুলো প্রণয়ন করে বাস্তবায়ন। আর 8 জুলাই গণ অভ্যুত্থানে নুরুরা অনেক কথা বলছে, রাশেদের অনেক কথা বলছে, ছাত্রনেতার অনেক কথা বলছে। পর্দার অন্তরালে অনেকেই থাকে যারা আন্দোলনে, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে। তাদের মধ্যে কিছু অংশ আমারও ছিল, কিন্তু আমি কখনো দাবি করিনি, প্রয়োজন হয়নি। আমি এক জায়গায় শুধু বলেছি, যদি আমরা নির্বাচনে না থাকতাম তাহলে হয়তো এটাকে সংগঠিতভাবে সুচারুভাবে পরিচালনা করে একটা সফল পরিণতির দিকে আনা দুষ্কর হয়ে যেত। এটা হচ্ছে আসলে সত্য বাস্তব। এখানে যারা নেতৃবৃন্দ ছিল তারা তো বাড়িতেই থাকতে পারে না, অফিসেও যেতে পারে না, কারাগারেও ঠিক মতো শুতে পারে না। তাহলে কি হতো? হ্যাঁ, ইতিহাস অনেক সময় আগের থেকে অনেক কিছু বলে দেয়। কেউ এক সময় নির্বাসনে ছিল, এইখানে মুক্তিযুদ্ধ করেছে কারা? যারা মাঠে ছিল। সম্মুখ যুদ্ধ করেছে কারা? যারা মাঠে ছিল। নীতি প্রণয়ন করেছে কারা? তারা নির্বাসনে ছিল কেন? তাহলে যুদ্ধ মাঠে হয়, যারা শহীদ হয় তারা মাঠে হয়, যারা সম্মুখ সমর করে তারা মাঠে থাকে। কিন্তু সেই যুদ্ধটা পরিচালনা করার জন্য একটা জায়গা, নীতি প্রণয়ন করতে হয় এবং সেটা সমন্বয় করতে হয়। আমরা কেউ কেউ সেই কাজটা করেছিলাম। আমি কোনোদিন কৃতিত্ব নিতে চাই না। কৃতিত্ব নিয়ে কি হবে? আমরা যার জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি, সেটা একটা উন্মুক্ত গণতন্ত্রের জন্যই তো। সেই গণতন্ত্রের দেশে চাইনি এমন কোন জনগণ আছে? হ্যাঁ, যারা দিল্লিওয়ালা তারা আছে। যে সমস্ত আমাদের সন্তানরা জীবন দিয়েছে, তারা কেন জীবন দিয়েছে? তারা তো কেউ রাস্তায় গিয়ে মরে যাবে সেটা জানার পরেও বুকে গুলিবিদ্ধ হওয়ার জন্য এভাবে দাঁড়িয়েছিল, আবু সাইদ দাঁড়িয়েছিল। কেন চেয়েছিল? তারা সবাই একটা মুক্ত গণতন্ত্রের দেশ চেয়েছিল। তারা চেয়েছিল বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। তারা চেয়েছিল শুধু কোটা নয়, যারা আন্দোলন করেছে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, সেটা
এই গণতান্ত্রিক আন্দোলনের গণ-অভ্যুত্থানের সূতিকাগার হিসাবে কাজ করেছে। আমি স্বীকার করি, অনেকে বক্তব্য দিয়েছে যে কোটা আন্দোলনের হাত ধরে এবং নিরাপদ সড়ক আন্দোলনের হাত ধরে 2024-এর ছাত্র গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এটার মধ্যে যোগসূত্র আছে। এটা একটা কিউমুলেটিভ রেজাল্ট, একদিনে হয় নাই। সবাই বলে মুক্তির মন্দিরে সোপানো তোলে কত প্রাণ হলো লেখা আছে অস্ত্র জোরে। এটা আমাদের এই সকল গণ-অভ্যুত্থানের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এটা ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অনেকটা বিভিন্ন দিবসে আর কি, জাতীয় দিবসে এটা গাওয়া হয়। এটা 47-এর জন্য গাওয়া হয়। আমরা 71-এর জন্য হয়তো এই গানটা গাইনি, অন্য গান গেয়েছি। কিন্তু এখন যে প্রসঙ্গটা এসছে মোহিনী চৌধুরীর সেই কবিতা যেটা পরে গান হয়েছে, সেটা খুবই প্রাসঙ্গিক। কারণ এখানে দীর্ঘ 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আমাদের সন্তান শহীদ হয়েছে, তার নাম যেই হোক, অজানা শহীদ হোক, তাদের প্রত্যেকের এই যে কন্টিনিউয়াস ধারাবাহিক রক্তদান, অবদান, ত্যাগ, এগুলো সবকিছুর সমন্বয়ে এই সোপানগুলো তৈরি হয়ে 5ই আগস্ট হয়েছে। এখানে হাসিনা সম্মুখে ছিল, তার সম্মুখে ছিলাম আমরা। হাসিনার পিছনে অনেক শক্তি ছিল, রাষ্ট্রযন্ত্র ছিল, বিদেশি শক্তি ছিল। আমাদের সামনে ছিল, আমাদের সাথে শুধু জনগণ, নিরস্ত্র, এবং আমাদের নিরহ নিরস্ত্র জনগণ এবং ছাত্র সমাজ, যারা খালি হাতে লড়াই করে এই সশস্ত্র দানবের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। তাদের উচ্চারণ ছিল বুকের ভিতর কি যেন অনেক। আমি যেদিন দেখলাম আবু সাইদ শহীদ হয়েছে, সেদিন কনফার্ম হয়েছে এই জনগণের মুক্তি হবে। যে দেশের ছাত্ররা বুকে গুলি নিতে পারে দেশের জনগণের মুক্তির জন্য রাজপথে, সেই দেশে জনগণ অবশ্যই মুক্তি পাবে। সেটা আমার তখন বদ্ধমূল ধারণা হয়েছিল। আমি আমাদের অনেক সিনিয়র নেতাদের সাথে কথা বলেছি, যারা আজকে যিনি স্পিকার, আমাদের অবসরত বীর বিক্রম হাফিজ উদ্দিন, তার সাথে আমার কথা হয়েছিল, হাফিজ ভাই আপনার অনুভূতি কি? বলে আমি মুক্তিযুদ্ধ করেছি, সংগ্রাম যুদ্ধ করেছি, আমার সাথে অনেক সহযোদ্ধা ছিল, 5-10 হাত দূরত্বে গুলিতে, বোমায়, গ্রেনেডে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে প্রত্যক্ষভাবে সেই ফ্রন্টে তিনি ছিলেন। একটু কাছাকাছি এসে গ্রেনেডটা ফুটলে হয়তো তারা উভয়ই শহীদ হয়ে যেতেন। আমি দেখেছি যেখানে যে দেশের মানুষ রক্ত দিতে পারে মুক্তির জন্য, সেই জনগণকে কেউ রুখে দাঁড়াতে পারবে না। আমাকে বলছে তুমি নিশ্চিত হোক, খুব শিগগিরই যাতে মুক্তি হবে। মনে সেই 16 তারিখ, 17 তারিখ, আজকে 19 তারিখ, 19-এর শহীদের সংখ্যা সম্ভবত 70-এর বেশি, সবচেয়ে বেশি। আমরা এই এত রক্তদানের মধ্য দিয়ে যে মুক্তি পেয়েছি, যে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি,